গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি সমন্বয়কদের। ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। লোকজন তারা ঘটনা ঘটিয়ে তারা আওয়ামী লীগকে উজ্জীবিত করতে চাচ্ছে। দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। সন্ত্রাসীদের ধরতে মাঠে যৌথ বাহিনী। গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা। সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামাত আমিরের। অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে $মিলিয়ন খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। উস্কানি দিচ্ছে ভারতের গণমাধ্যম, অভিযোগ প্রেস সচিবের। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতে দলগুলোর সঙ্গে আলোচনা। বাকিগুলোর বাস্তবায়ন করবে সরকার, জানালেন উপদেষ্টা। 10-এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9-এরা পাইনি। আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। বছরের দ্বিতীয় মাসেও সব বই পায়নি কয়েকটি শ্রেণীর শিক্ষার্থী। পড়ালেখা ব্যাহত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবক। কাগজ সংকটকে দায়ী করছে গাজীপুরে আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। জড়িতদের দ্রুত বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে সহিংসতায় জড়িতদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর আওয়ামী লীগের কর্মী সমর্থকের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগানে উত্তাল গাজীপুরের রাজবাড়ী মাঠ। শুক্রবার রাতে হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমও। এ সময় হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এছাড়া জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে আলটিমেটামের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানানো হয়। গাজীপুরে আওয়ামী লীগের যত অবৈধ সম্পদ আছে, তাদের সাথে সংশ্লিষ্ট যারা মানুষকে শোষণ করে অত্যাচার করে এই সকল সম্পদ তারা তৈরি করেছেন, সেগুলো রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করতে হবে। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। এদিকে বৈষম্য বিরোধী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এই ঘটনায় জয়দেবপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। আমি তাদেরকে প্রত্যেকটা আঘাতের প্রতি আঘাত দিতে চাই। ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভা হয়েছে। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছেন। এমনকি পতনের পরও বিদেশে বসে ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করতে। কুমিল্লায় গণসমাবেশে এসব কথা বলেন দলটির জ্যেষ্ঠ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কর্মকাণ্ডের সমালোচনা করলেও সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি। প্রায় ১.৫ যুগ পর কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। বাদ্যযন্ত্র আর স্লোগানে প্রকম্পিত হয় দাউদকান্দি উপজেলা শহর। আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদ এবং দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করে দাউদকান্দি এবং তিতাস উপজেলা বিএনপি। সমাবেশে বিএনপি নেতারা গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতায় এসে লুটপাটের মাধ্যমে শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করলেও বিএনপি সরকারকে ব্যর্থ হতে দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। অন্যদিকে দুর্বল ও অনির্বাচিত সরকার থাকলে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। সরকার একটি দুর্বল সরকার, আমরা তবুও এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনূস এই দেশের গৌরব, তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায়। আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন। দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হাসান ওয়ালি, সময় সংবাদ। কোনো অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। সকালে কক্সবাজারে দলের কর্মী সভায় একথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দাবি জানান, নির্বাচনের আগে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার শেষ করার। প্রায় ১.৫ যুগ পর দলীয় কর্মসূচিতে সরব উপস্থিতি জামাত নেতাকর্মীদের। শনিবার দুপুরে কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের ঢল নামে কক্সবাজার সরকারি কলেজ মাঠে। প্রধান অতিথি ছিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের সব অন্যায়, অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। বলেন, ২৪-এর বিপ্লবে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো খুনিদের বিচারের আগে নির্বাচন চায় না জনগণ। সবাই যার যার জায়গায় রাজনীতি করবেন, যার যার আদর্শ নিয়ে, কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি, দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নাই। আমরা দেখতে চাই যারা এই সমাজকে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল তাদেরকে জেলের জিম্মায় রেখে, কারাগারে রেখেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। আর যারা এখনো ধরা পড়ে নাই, জনগণ সহযোগিতা করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব নিতে হবে, তাদেরকে পাকড়াও করে জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। এদিকে নেত্রকোনার মুক্তাপাড়া মাঠে কর্মী সভার আয়োজন করে জেলা জামাত। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, প্রশাসনের সব জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে, সেগুলো আগে পরিষ্কার করার পরে নির্বাচন দিতে হবে। প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখন প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে, নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। স্বৈরাচার যাতে আর ফিরে আসতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামাতের সেক্রেটারি। আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বহির্বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে $1 মিলিয়ন খরচ করছে পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা নিয়ে দ্রোহের গ্রাফিতি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তিনি। এ অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারকে নেতিবাচকভাবে তুলে ধরতে কাজ করছে ভারতীয় গণমাধ্যম, তবে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের ফিরতে দেওয়া হবে না। মান্যবর আলোচকবৃন্দ চমৎকার বক্তব্য রেখেছেন এবং আমার মনে হচ্ছে আসলেই তাই।
বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আইন উপদেষ্টা বলেছেন, কমিশনের প্রস্তাব আশু, মধ্য ও দীর্ঘমেয়াদী ভাগে ভাগ করা হয়েছে। নির্বাহী আদেশেই বাস্তবায়ন সম্ভব প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। আর মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলন। উপদেষ্টা জানান, কমিশনের প্রস্তাব আশু, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই ৩ ভাগে ভাগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার, নাগরিক সেবায় গণশুনানি, 2টি নতুন বিভাগ, কালো টাকা সাদা করার নিয়ম বাতিল সহ নির্বাহী আদেশে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো সরকারই বাস্তবায়ন করতে পারে বলে জানান উপদেষ্টা। আশু করণীয়ের মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন যে আছে, ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে, পেশাদারিত্ব নিয়ে। এই জন্য ওনারা নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড আলাদা করে রাখার প্রয়োজন নাই, দুইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তবে মধ্য ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আশু করণীয়র যে লিস্ট আছে, সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে। আবার কিছু বিষয় আছে এতই মামুলি, এতই ছোটোখাটো, যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্য পৌঁছানোর চেষ্টা করা হবে। উপদেষ্টা বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতি সরকারের শ্রদ্ধাবোধ আছে বলেই এখনো কর্মসূচি দিতে পারছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি হচ্ছে। বিএনপির তৈরি করা জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই ছাত্রদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছেন নানা হিসেব নিকেশ। কেমন গেল সরকারের 6 মাস, তার এক ঝলক তুলে ধরেছেন ফারুক ভাই রবিন। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 3 দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু অন্তর্বর্তী সরকারের। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পূর্ণ করল 6 মাস। প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কতটা, তা নিয়ে জনমনে আছে নানা হিসেব নিকেশ। 8 আগস্ট বিমানবন্দরে নেমেই আইনশৃঙ্খলা রক্ষা করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছিলেন ডক্টর ইউনূস। তখনকার মনোবল হারানো পুলিশ আর ভঙ্গুর আইনশৃঙ্খলার বিপরীতে আজকের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের মধ্যেই বিচার শেষ করতে চায় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সবচেয়ে বেশি কথা হচ্ছে সংস্কার নিয়ে। সরকারের 6 মাস পূর্তির দিনই প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হচ্ছে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন, যা পাঠানো হবে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে, যার ভিত্তিতে চলতি মাসের মাঝামাঝি হতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। তবে নির্বাচন কবে হবে কিংবা সংস্কারের পরিধি কেমন হবে, এ নিয়ে প্রায়ই সামনে আসছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অল্প সংস্কার চাইলে চলতি বছরের শেষ নাগাদ, আর বড় পরিসরে সংস্কার করতে হলে নির্বাচনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও 6 মাস। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় দিনই নানা দাবি দাওয়াতে আন্দোলনে নামে বিভিন্ন পক্ষ। কখনো যমুনার সামনে, কখনো সচিবালয় এলাকায়, আবার কোনোদিন রাজধানীর ব্যস্ততম কোনো সড়কে কর্মসূচি পালন করতে দেখা গেছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্য নিয়ে সরকারের 6 মাসে নানা মহল থেকে কথা উঠেছে কম বেশি। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন বিনিয়োগ টানা আর অর্থনীতির গতি ফেরানো এখন অন্যতম চ্যালেঞ্জ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 6 মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সংস্কার কার্যক্রমের অগ্রগতিকে সরকারের সফলতা হিসেবে দেখছে জামাত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না করতে পারা সরকারের ব্যর্থতা উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচনে বেশি দেরি হলে অকল্যাণ হবে দেশের। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের সময় ফুরিয়ে যায়নি বলে মনে করে নাগরিক কমিটি। হাসান ওয়ালির প্রতিবেদন। ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো। এই সময়ে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর নানা মহলের অন্তত 136টি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর লাগাতার নির্বাচনের দাবিও চাপে ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। সরকারের 6 মাসের পুরোটা সময়ই আলোচনায় ছিল সংস্কার ইস্যু। এখন পর্যন্ত 6 সংস্কার কমিশন জমা দিয়েছে প্রস্তাবনা। তবে একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণ অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এবং শহীদ পরিবারের নানা অভিযোগে বিপাকে পড়তে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এসবের মধ্যে সংস্কার কার্যক্রমের অগ্রগতি সরকারের বড় সফলতা হিসেবে দেখছে জামায়াত ইসলামী। তবে আহত এবং শহীদ পরিবারের জন্য সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে অসন্তুষ্টি রয়েছে দলটির। এই রাজনীতির গুণগত পরিবর্তন দরকার নানা ক্ষেত্রে। সেটাকে স্ট্রিমলাইন করার জন্য তারা যে কমিশনগুলো করেছে এবং বেশ কিছু প্রস্তাবনা আসছে, এটা আমি মনে করি এই সরকারের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তবে তাদের ব্যর্থতার একটা বড় দিক হচ্ছে, যাদের রক্ত জীবন দিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে তাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করার কথা ছিল, এক্ষেত্রে গভর্নমেন্ট আমি মনে করি ব্যর্থ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাত্রায় খুশি নয় বিএনপি। জনদুর্ভোগ এবং বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করছে দলটি। এসব সমস্যার সমাধানে নির্বাচনমুখী সংস্কার শেষে দ্রুত ভোট আয়োজনের তাগিদ দলটির এই স্থায়ী কমিটির সদস্যের। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মানুষের অর্থনৈতিক এবং সামাজিক আইন শৃঙ্খলা উন্নতি সেটা দৃশ্যমান হচ্ছে না। মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কয়েকজন উপদেষ্টার বক্তব্য অনুসরণ করলে দেখা যায় যে সরকারের মেয়াদকে তারা কোনো না কোনোভাবে দীর্ঘায়িত করতে চান। সেটা বাংলাদেশের জন্য, মানুষের জন্য খুব একটা কল্যাণ বয়ে আনবে বলে আমরা মনে করি না। তবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাগরিকদের সংগঠন নাগরিক কমিটি বলছে, বিদ্যমান কাঠামো ভাঙতে না পারায় পুরোপুরি সফলতা পায়নি সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর অসহযোগিতাকেও দায়ী করছেন সংগঠনটির এই মুখপাত্র। যেই ধরনের নির্বাচন হয়ে অভ্যস্ত বাংলাদেশের মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, যে অবৈধ নির্বাচনে যে কাঠামো ছিল সেটাকে বহাল রেখে নির্বাচনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা জোর দিয়ে বলা হচ্ছে না, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশকে আরো বিপদের মুখে ঠেলে দিবে বলে আমরা মনে করছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বছরের 2 মাস হতে চললেও এখনো ফুল সেট বই পায়নি বেশ কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীরা। বইয়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় চিন্তিত অভিভাবক ও শিক্ষার্থীরা। কাগজ সংকটের কারণে কাঙ্ক্ষিত মাত্রায় বই ছাপানো যাচ্ছে না বলে দাবি মুদ্রণ সমিতির। আর কিছু ছাপাখানা পাঠ্য বইকে পাশ কাটিয়ে নোট গাইড ছাপানোর কারণে সময় মতো বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বই না থাকায় স্কুলে এসে আড্ডা ও খেলাধুলা করে সময় কাটছে শিক্ষার্থীদের। স্কুলের কার্যক্রম শেষ হচ্ছে নির্ধারিত সময়ের বেশ আগেই। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। আমি নিয়মিত ক্লাসে আসতেছি, কিন্তু আমার ক্লাস ঠিক মতো হচ্ছে না। 10এরা তো 9টা বই পেয়েছে, কিন্তু আমরা 9এরা পাইনি। ভিতরে একটা ভয় কাজ করতেছি যে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব। পঞ্চগড়ের এই বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চললেও বইয়ের অভাবে ধুঁকছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন কোন কোন শ্রেণীতে একটি বইও দেয়া যায়নি। আমরা ষষ্ঠ শ্রেণীতে একটি মাত্র বই পাই, নবম শ্রেণীতে আমরা একটি এখনো বই পাইনি। এখনো সন্তানের হাতে বই না পৌঁছায় কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের।
অনেকেই বাজার থেকে কিনছেন বিনামূল্যের বই। দেরি করে আসার কারণে আমরা একটু শঙ্কার মধ্যে আছি। ঘাটতিগুলো এখন বাচ্চাগুলোদের মধ্যে দেখা যাচ্ছে, এই ঘাটতিগুলো আমরা কিভাবে পূরণ করব। মুদ্রণ শিল্প সমিতি বলছে, বাজারে এনসিটিবির বেঁধে দেয়া মানের কাগজের সংকট থাকায় যথাসময়ে বই ছাপানো যাচ্ছে না। আমরা যত দ্রুত পারি সম্ভব কাগজ পাওয়া মাত্রই আমরা মানুষের সঙ্গে। এনসিটিবি বলছে, চুক্তি ভেঙে কিছু প্রেস পাঠ্য বই ছাপানোর কাজ ফেলে নোট ও গাইড ছাপানোর ফলে সময় মতো বই পাচ্ছে না শিক্ষার্থীরা। কাগজের সংকট দেশে নাই, এটা ধরেও যাতে কাগজের কৃত্রিম কোনো সংকট না হয়, আমরা প্রিন্টারদেরকে ইম্পোর্টারদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম কিছু কাগজ আমদানি করার জন্য। বই পাওয়ার আগ পর্যন্ত পিডিএফ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার পরামর্শ চেয়ারম্যানের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরিতে যোগদানের দাবিতে এবার অবস্থান কর্মসূচি পালন করেছেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন 200 জনের বেশি। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। স্বপ্ন ছিল পাঠদানের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, কিন্তু বাস্তবে এখন তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে স্লোগান। এই আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের। হাইকোর্ট থেকে চাকরির সুপারিশ বাতিল করার পর থেকে 3 দিন ধরে আন্দোলনে তারা। 1 মাস আগে আমাদের নিয়ম অনুযায়ী চাকরি ছেড়ে দিতে হয়, তো পূর্বে চাকরিটা আমি 1 মাস আগে ছেড়ে দিয়েছি। কেন আমাদেরকে এই বৈষম্যমূলক আমাদের সাথে একটা অন্যায় করা হলো? আমাদের মূল দাবি অবিলম্বে এই রায় প্রত্যাহার করে আমাদের যে যোগদান পত্রটার কথা ছিল, আমাদের সাথে কমিটেড ছিল, সেই কমিটমেন্টটা যেন তারা অক্ষুণ্ণ রাখে। শনিবার প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে নিয়োগ বাতিল হওয়া কয়েকশো প্রার্থী। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এক নিয়োগে 2 নীতি মানি না, মানব না। দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার পড়লে আমরা রাস্তায় মরে যাব, তারপর আমরা ছাড়বো না। পরে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ 6531 জনের নিয়োগ বাতিলের রায় দেন হাইকোর্ট। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে শুরু টাইগারদের 5 দিনের স্কিল ক্যাম্প। ছিলেন মাত্র 5 ক্রিকেটার। সোমবার যোগ দেবেন শান্ত, তাসকিন সহ বাকিরা। ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে এক্সপ্রেসওয়েতে চলাচল করা যানের গতির ওপর। নির্দিষ্ট সীমা অতিক্রম করলেও দেয়া হবে মামলা। একই অপরাধে পরপর 3টি মামলা হলে গাড়ির মালিকের ওপর আরোপ করা হবে নিষেধাজ্ঞা। ডিএপির সঙ্গে সার্ভার সমন্বয় করে এমন পদক্ষেপ নিচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দাবি, প্রতি মাসে গড়ে প্রায় 500 গাড়ি 120 কিলোমিটারেরও বেশি গতিতে চলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে। এতে ইঞ্জিন বিকল সহ হরহামেশাই নানা জটিলতা দেখা দেয়। এবার উচ্চগতি যানের উপর নজর রাখতে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে নিজেদের সার্ভার যুক্ত করছে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। 21 ফেব্রুয়ারির পর থেকে বেপরোয়া গতির পরিবহনগুলোকে আনা হবে মামলার আওতায়। একই কারণে 3টি মামলা হলে গাড়ি মালিকের উপর আরোপ করা হবে এক্সপ্রেসওয়ে ব্যবহারে নিষেধাজ্ঞা। একটা ক্যাবেল লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে আমরা 20 তারিখের পর থেকে এই ভিডিও কেসটা করব। 180, 70, তারপর 150-তে চলছে এই গাড়িগুলো। যে মামলা যদি হয়, 3 বার যদি মামলা হয়, দেন উই উইল ব্ল্যাকলিস্ট করে দেবো। এটা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে। এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিসীমা ঘন্টায় 60 থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করার প্রস্তাবের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে সিডিএ, ওয়াসা, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার নানা প্রকল্পের কাজের খোরাখুরিতে হাসফাস অবস্থার নাগরিক জীবনে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় শঙ্কা নিয়ে চলাচল করতে হয় সড়কগুলোতে। নীতি নির্ধারকরা এই জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বনিম্ন দুর্ভোগ বিবেচনা করে প্রকল্পের কাজগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
বন্দরনগরী চট্টগ্রামের বাওয়া স্কুল থেকে লালখান বাজার মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের কাজ। বড় বড় গর্ত, নানা ভারী যন্ত্রপাতি আর খোঁড়াখুঁড়িতে চলাচলের অনুপযুক্ত এ রাস্তায় নিরাপত্তাহীনতা যেমন রয়েছে, তেমনি চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধুই এলাকা নয়, র্যাম্প নির্মাণের কাজ চলায় বন্দর এলাকা, নিমতলা সহ বেশ কিছু সড়কেরই এমন বেহাল দশা। ধুলাবালিতে অতিষ্ঠ জনজীবন। এখানে কোনো নিরাপত্তা নাই। আমি কয়েকদিন আগে গেছি, এদিকে দেখতেছি একটা লোহা পড়ছে, এদিকে একদম উপর থেকে পড়ে গেছে। বিভিন্ন ধরনের রড, বিভিন্ন স্ট্রাকচার পরে থাকতে দেখা যায়। এখন আমরা অনেক সময় ভয়ে নিচ দিয়ে চলাচল করতে পারি না, ব্রিজ পার হতে পারছি না। এখন এদিকে আসলে গাড়ি না, এইরকমেরই অবস্থা। এছাড়া হালিশহর, বড়পোল, পাঠানটুলি, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকায় চলছে ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। বছরের পর বছর চলা এসব কাজে রাস্তা খননে তীব্র যানজট যেমন লেগে থাকে, তেমনি অনেক জায়গায় কাজ শেষ করার পরও রাস্তা মেরামত না করার অভিযোগ নাগরিকদের। একই সঙ্গে শহরের নানা স্থানে চলছে জলাবদ্ধতা প্রকল্প ও সিটি কর্পোরেশনের নালা নর্দমা সংস্কারের কাজও। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে ভোগান্তি কয়েক গুণ বাড়ার শঙ্কা নগরবাসীর। এইখানে রাস্তাঘাটগুলো ঠিক না করলে আমাদের সামনে আর কঠিন হবে। টিনের ব্রেকেটটার কারণে এখন অনেক জাম থাকে, সবসময় জাম থাকে। বাচ্চাদেরকে নিয়ে দাঁড়ায় দেখতে হয়ে যায়, লেট হয়ে যায়। দ্বিতীয়ত আসার সময় ধুলা বালু এগুলো আবার চোখ মুখ দিয়ে ঢুকতেছে অনেকদিন ধরে। সেবা সংস্থাগুলো, নীতি নির্ধারকরা জনদুর্ভোগের কথা স্বীকার করে বলছেন, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে দুর্ভোগ কমাতে প্রকল্পগুলো দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ড্রেনেজ সিস্টেমটা আমরা তৈরি করে যাচ্ছি, লাইনগুলো আমরা লাইন নিয়ে যাচ্ছি। ওই লাইনগুলো কিন্তু আমরা সরাসরি একেবারে 100 ভাগ উপরে মাটি কেটে ওরকম করছি না, চেষ্টা করছি আমরা যত কম জনভোগান্তিতে আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়। দ্রুত কাজটা যাতে কীভাবে শেষ করা যায়, কারণ যতই এটা লেন্দি হবে তত কিন্তু ভোগান্তি বাড়ছে। তো আমাদের জিএসিতে যে কাজটা হচ্ছে এখন দ্রুত আমরা কিন্তু কাজটা শেষ করার চিন্তায় আছি এবং রাত দিন কাজ হচ্ছে। বন্দরনগরী চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হয় 2018 সালে, ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প 2022 সালে এবং জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প চলছে প্রায় 1 দশক ধরে। আধুনিক বন্দরনগরী চট্টগ্রাম প্রতিষ্ঠায় নানা প্রকল্পের নানামুখী কাজ চলছে, কিন্তু এইসব কাজ অপরিকল্পিত এবং ধীরগতি হওয়ার কারণে তা জনস্বস্তি দেওয়ার পরিবর্তে দিচ্ছে জনভোগান্তি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, সেবা সংস্থাগুলোকে জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি কাজ করতে হবে সমন্বিতভাবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার খেলার খবর। 2 দিনের ফিটনেস ক্যাম্প শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শুরু হয়েছে ক্রিকেটারদের 5 দিনের ব্যাট বলের অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স, স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের সব কোচিং স্টাফরা। তবে ছুটি মিলেছে বিপিএল খেলা 10 ক্রিকেটারের। কাজীর গরু কেবলই কেতাবেই আছে, গোয়ালে নেই। বিপিএলের পর এবার জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনেও সেই কালো কাপড়ের সরব উপস্থিতি। কোচের স্ট্র্যাটেজিতে রুদ্ধদ্বার অনুশীলন হতেই পারে, তবে সেখানেও গণমাধ্যম কর্মীদের জন্য থাকে নির্দিষ্ট সময় বরাদ্দ। সব রুদ্ধ করে এমন দৃষ্টান্ত বোধ হয় বিশ্ব ক্রিকেটে দ্বিতীয়টি আর নেই। বিসিবির অফিসিয়াল গ্রুপে আনুষ্ঠানিক অনুশীলনের বার্তা, নিয়ম মেনে তা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের তবুও চক্ষু ছানা ভরা। এ যেন আয়নাঘরে শুরু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প। তানজিদ, তানজিম, সৌম্য, মুস্তাফিজ আর জাকের আলী অনেক। স্কোয়াডের 15 ক্রিকেটারের মধ্যে এদিন ছিলেন মোটে 5। বিপিএল শেষে বাকিরা বিশ্রামে, তবে ছিলেন কোচিং স্টাফের সবাই। সবার আগে এলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। পিচ কিউরেটর গামিনীকে হয়তো জানিয়ে দিলেন আসন্ন ম্যাচ সিনারিওতে নিজের চাওয়া। বিদেশি কোচিং স্টাফের বাকিরা তো ছিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, নাজমুল, তালহা, আশিক, সোহেল ইসলামরা। 3 নেটে 3 জন, জাকের, তামিম আর সৌম্য। মুস্তাফিজ আর তানজিম তাদের বোলিং করেছেন এক টানা, তবে টাইগার ওপেনার সৌম্য সরকার নেট বোলারদের বিপরীতে ঢুকেছেন বেশ। টি-20 বিপিএল দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, তাই তো তালহার ক্লাসে ফিজ বাধ্যগত ছাত্র। ওয়ানডে ফরম্যাট বলে টুর্নামেন্টের পরিকল্পনাতেও আসছে পরিবর্তন। বোলিংটা নিয়ে আমাদের যথেষ্ট গর্ব করার মতো ব্যাপার আছে, আমরা খুব কনসিস্টেন্টলি বোলিং করছি, আমাদের বিশেষ করে পেস বোলাররা, পাশে স্পিনাররাও। কিন্তু ব্যাটিংটা হয়তো মাঝে মধ্যে হয়তো ইনকনসিস্টেন্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের প্রস্তুতি হয়, সেজন্য যে ধরনের সাহায্য সহযোগিতা দরকার দলের জন্য, সেটা আপনারা হয়তো কিছুদিন পরে বুঝতে পারবেন, সেটা আমরা করার চেষ্টা করব।
13 ফেব্রুয়ারি দেশ ছাড়ার আগে আরো 4টা সেশন করবেন টাইগাররা, যার দুটোই ফ্লাড লাইটের কৃত্রিম আলোয়। বিপিএল এর একাদশে নিয়মিত সুযোগ না মেলায় আলাদা পরিকল্পনা হচ্ছে অধিনায়ক শান্তকে নিয়েও। আমরা যে কদিন প্রস্তুতির সময় পাবো নিশ্চয়ই ওর দিকে আলাদাভাবে মনোযোগ দেওয়া হবে এবং ও যেন ফর্ম নিয়ে ওকে যেন খুব বেশি চিন্তিত না হয় সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। মিনি বিশ্বকাপ খ্যাত এই আসরে 20 ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি, গুলিবিদ্ধ বৈষম্য বিরোধী শিক্ষার্থী। এবং দিল্লিতে বসে দেশকে অস্থিতিশীল করছে শেখ হাসিনা, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলছেন বিএনপি নেতারা। গণহত্যার বিচার দাবি জামায়াত আমিরের। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।